শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। মন ভালো থাকুক কিংবা খারাপ, আমরা কিন্তু প্রতিদিনই রাঙা সকাল নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যায় মাছরাঙা টেলিভিশন, এবং মাছরাঙা টেলিভিশনের প্রতিদিনের কিন্তু যাত্রা শুরু হয় আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। শুধুমাত্র আপনাদের দিনটা যাতে সুন্দর কাটে সেই প্রয়াস নিয়ে কিন্তু আমরা প্রতিদিন নতুন একজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। আজকে প্রথম ঘন্টায় একজন অতিথির জীবন গল্প শুনবো আমরা, তার উত্থান পতনের সংগ্রাম সফলতার কথা বলবো, শুনবো, এবং পুরো ঘন্টা জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি নন্দিতা। প্রিয় থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন সেই শুভকামনা সব সময়ের মতো। আজকে যিনি আমাদের সঙ্গে আছেন, আমরা আগামীর বাংলাদেশের কথা বলি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে যাদের ভূমিকা অগ্রগণ্য তাদের মধ্যে অন্যতম একজন, তিনি প্রযুক্তি বিশেষজ্ঞ ফরহাদ জাহিদ শেখ। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ। জি, আমরা আপনার বর্তমান কাজের জায়গায় আসার আগে আমরা একটু শৈশব থেকেই শুরু করি আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী। কেমন ছিল ছোটবেলা? আজকের অনুষ্ঠানে বসে কি মনে পড়ছে ছোটবেলার? ছোটবেলা কেমন ছিল? ছোটবেলা তো আসলে সবার জন্য সাংঘাতিক আনন্দময় স্মৃতি, একটা দারুণ গল্প প্রত্যেকের জন্যই। আমার জন্য তার ব্যতিক্রম নয়। ছোটবেলা আসলে আমার বাবা সুগার কর্পোরেশনের, উনি সুগার মিলগুলোতে ছিলেন, উনি ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। তো তার চাকরির সুবাদে আসলে বিভিন্ন জায়গায় থাকা হয়েছে, একেবারে বিভিন্ন শহরে বেড়ে ওঠা আমার। তো আমাদের একটা কলোনি লাইফ, সুগার মিলে যারা চাকরি করেছে যারা জানেন, তারা হচ্ছে ওখানে একটি কলোনি লাইফ থাকে যেখানে সবাই একসাথে বসবাস করে। তো ওর মধ্যেই স্কুল, ওর মধ্যেই সবার উঠা বসা। তো এই বিভিন্ন শহরে বিভিন্ন এই সুগার মিল কলোনিগুলোতে মানুষ, তো আমরা একসাথে অনেক মানুষ বেড়ে ওঠার আসলে অভিজ্ঞতা আমাদের জীবনে রয়েছে। তো খুবই আনন্দময় ছিল, আসলে এখনো স্মৃতি বিজড়িত। এবং ওই সময় তো একটা ব্যাপার ছিল যে আমাদের সময় পর্যন্ত ছিল যে লোডশেডিং হলে তখন এলাকার সব বাচ্চা কাচ্চারা নিচে নেমে পড়াশোনা বাদ দিয়ে শুধু তাই নয়, ওখানে ওই সময় বৃষ্টি হলে আমরা বল নিয়ে সবাই, যে যারা ছেলেরা বল নিয়ে দৌড়ে আগে মাঠে। আজকালকার বাচ্চারা কিন্তু ভাবতেই পারে না আমরা ওই সময় এই যে বল নিয়ে বৃষ্টির মধ্যে যে খেলবো, আমরা দৌড়ে যে মাঠে বিকেলে খেলতেই হবে আমাদের, এই বিষয়টি কিন্তু এখনকার থেকে অনেক আগে অনেক একটু ভিন্ন ছিল, একদম অন্যরকম ছিল। বিভিন্ন জেলাতে আপনার শৈশব কেটেছে, এর পেছনের কারণ কি? বাবার সরকারি চাকরি? বাবার চাকরি, হ্যাঁ। আচ্ছা, ওকে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা দুই ভাই, আমার ছোট ভাই একজন আছেন, উনি অস্ট্রেলিয়াতে থাকেন। ফ্যামিলি ডিসিপ্লিন নিয়ে যদি একটু কথা বলি, বাবা মায়ের আদর শাসন সমস্ত কিছু মিলে শৈশবের ডিসিপ্লিন নিয়ে একটু যদি জানতে চাই। আমার বাবা খুব ডিসিপ্লিন মানুষ ছিল। উনি খুব সময় নিয়ে, উনার দারুণ ডিসিপ্লিন ছিল। উনাকে দেখে আসলে মানুষ ঘড়ির টাইম মিলাতো, এরকম একটি বিষয়। তো ছোটবেলা থেকে উনার ডিসিপ্লিনে মানুষ আমরা। তবে আমি বলবো যে আমার নিজের ব্যাপারে, আমি ক্লাস যখন 8-9-এ পড়ি, তখন ওই সময় টিনেজে যারা হয়, তখন একটু এদিক ওদিক আড্ডা মারা, একটু বেশি মজা করা, এই বিষয়গুলো তখন আত্মস্থ হয়েছিল। বাবা মারও শাসন ছিল, পড়ালেখাও ছিল, আনন্দও করেছি, সব মিলিয়ে একটা সুন্দর জীবন ছিল। পড়াশোনা ভালো লাগতো করতে? হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন। আমার অবশ্য ভালো লাগতো না, করতে হতো ক্লাসে। মানে একটা হচ্ছে বাবা মার প্রত্যাশা, একটা ভালো ছাত্র হিসেবে যতটুকুই ছিলাম, তো সেটার সাথে তাল মিলিয়ে পড়াশোনা করতেই হতো। কিন্তু অনেস্টলি স্পিকিং, পড়ালেখা ছোটবেলা অত ভালো লাগতো না। ওই ঝালমুড়িওয়ালা হতে চাওয়া, রিক্সা চালাবো বা নৌকা চালাবো, এরকম কোনো লাইফ গোল ছিল কিনা? এক এক সময় কিন্তু এক এক রকম গোল থাকে আমাদের। যেমন আমরা যখন স্কুল লাইফে ছিলাম, তখন আমার যেমন খুব ইচ্ছা হতো যে ডিফেন্সে যাব, আর্মি পার্সন হব। হ্যাঁ, তখন ওই অ্যাকশন সিনেমাগুলো দেখে ওটাই মনে হতো যে ওটাই সবচেয়ে ঠিক। যখন আরো সময় পেরিয়েছে, তখন এক এক সময় আসলে লাইফের লক্ষ্য, লাইফের চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে। পরবর্তীতে আপনি এখন যে বিষয় নিয়ে কাজ করছেন, টেকনোলজি নিয়ে, এইটা নিয়ে পড়াশোনা করবেন বা এটার প্রতি আগ্রহটা কিভাবে তৈরি হলো? আমি আসলে ইউনিভার্সিটি অফ পুনে, ইন্ডিয়ার মহারাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পুনে কম্পিউটার সায়েন্সে পড়েছি। তো এটার আগ্রহটা আসলে ওই সময় কম্পিউটারে, আমি বলবো যে ওই শুরুর দিকে, 90-র শুরুর দিকে, ওই সময় কম্পিউটার কিন্তু একটা নতুন বিষয়, এবং কম্পিউটারের একটা জোয়ার আসছিল যে কম্পিউটার শিখতে হবে, কম্পিউটার শিখলে জগৎ পরিবর্তন হবে। তো সেই আগ্রহে আসলে এই সাবজেক্টটাতে পড়া, এবং সাবজেক্টটা পড়তে গিয়ে তখন মনে হলো যে না, এটা একটা
দারুণভাবে মগ্ন হয়ে নতুন কিছু সৃষ্টি করার একটা দারুণ মাধ্যম। তো তখন সাবজেক্টটাকে ভালো লেগে গিয়েছে, তারপর তো পথটা আপনি চলা। 90-এর দিকে দেশের বাইরে চলে গেলেন পড়ার জন্য, হ্যাঁ, 90-এর শুরুর দিকে। কারণটা কি ছিল? মানে এটা কি কম্পিউটারের প্রতি ভালোবাসা? দেশেও তো না, কম্পিউটারে আমি পড়া যেত। ঢাকা রেসিডেন্সিয়ালে পড়েছি আমি। আর্মিতেও গিয়েছিলাম, ওখান থেকেও চলে এসে তারপরে ওখানে মানে আর্মিতে আপনি কন্টিনিউ করেননি? না করিনি। আর্মিতে কি কমিশনে আপনি গিয়েছিলেন? হ্যাঁ, কমিশনে পরীক্ষা দিয়েছিলাম, কতদিন job? সিলেক্টেড হয়েছিলাম। জি। কতদিন জব করেছিলেন ওখানে? না, আমি জব করি। Training আমি কেবল সিলেক্ট হওয়ার পরেও আপনি জব সিলেক্ট করেন? হওয়ার পর না, সিলেক্ট হওয়ার করেননি? পরে আমি আসলে তারপরে ওখান থেকে পড়ে আর আমি ওটাতে কন্টিনিউ করি নাই। মানে খুব বেশি কষ্ট হচ্ছিল বা মানিয়ে নিতে পারছিলেন না এরকম কোনো ঠিক ব্যাপার? বিষয়টা তা না, ওই সময় মনে হলো যে না, আসলে লাইফে ওই দিকে না গিয়ে আমার আসলে সারা দেশের জন্য যদি আমি কিছু একটা জ্ঞান ভিত্তিক কিছু শিখি, সেটা নিয়ে আমি আরো স্বাধীনভাবে কিছু করাটাই আমার ভালো হবে। মানে একটা ডিফেন্সের লাইফ তো খুব অর্গানাইজ ডিসিপ্লিন লাইফ, এবং সেখানে কিন্তু আপনি ইচ্ছা করলেই যে কিছু করা সম্ভব না। আমরা কিন্তু যারা অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম HOIR আছি, তারা সবাই কিন্তু এই দারুণভাবে এই বিষয়টির সাথে অ্যাটাচড। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে মানুষের কল্যাণে যে কোনোভাবে চিন্তা করার সুযোগ রাখি। তো এইটাই আমাদের কিন্তু একটু ডিফারেন্টভাবে ভাবার সুযোগ করে দিয়েছে। রাইট। তো আপনি আর্মিতে কন্টিনিউ করেন না করে আপনি দেশের বাইরেই চলে গেলেন, যে না ঠিক আছে ইন্ডিয়াতে। কিন্তু একটু যদি আমি কিবরিয়ার কথার মাঝে ইন্টারাপ্ট করি, যে ওই বয়সে মানে HSC-র পরেই তো সেই সময়টাতে দেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য করবেন, এই বোধটা আসলে নিজের ভেতরেই ছিল নাকি কেউ না, আসলে তখন আসলে ছিল বুঝিয়ে কম্পিউটারের ব্যাপার, তখন একটা কিন্তু থ্রিল কাজ করতো। কম্পিউটার একটা নতুন বিষয়, এবং এটা একটা কম্পিউটার বিজ্ঞান, যেটা এটা শিখলে অনেক কিছু সায়েন্স রিলেটেড অনেক কিছু জানা যাবে, অনেক কিছু করা যাবে। তো ওটা শুনে শুনে আপনার মধ্যে একটা ওটা আসলে খুব যে বেশি দিন সময় নিয়ে কম্পিউটারকে জেনেছি তা না, খুব অল্প সময়ের মধ্যে ডিসিশন নেওয়া, এবং কম্পিউটারে যখন পড়লাম তখন কিন্তু বিষয়টিকে জেনে আরো বেশি ভালো লাগা, মানে দেখা হওয়ার পরে ভালো লাগা টাইপের আর কি। ওটা দেখার পরে আমার প্রতিদিন মনে হয়েছে যে ফ্যান্টাস্টিক একটা মানে আবিষ্কার, যেটা ওই সময়টাতে MS-DOS ছিল, ফ্লপি ডিস্ক ছিল, হ্যাঁ একদম সেই একদম প্রথম দেখা হওয়ার একদম। আমি তো ঘটনাটা শুনি 286 থেকে শুরু করেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনিটর, মুগ্ধ হয়ে যেতাম। তখন ওই যে ইন্ডিয়ার ইউনিভার্সিটি অফ পুনেতে পারাম 10,000 বলে এই উপমহাদেশের প্রথম সুপার কম্পিউটার ছিল ওখানে, ওই ইউনিভার্সিটিতে, ইন্ডিয়ার একমাত্র তখন। তো ওইটার সাথে আমাদের যে কানেকশন এবং ওইটার সাথে আমাদের যে পরিচিতি, এগুলো সব এক্সাইটেড হতাম, একটু এক্সাইটমেন্টের দারুণভাবে ঘটনাগুলো এটা শুনি, কারণ আসলে বলছিলেন পড়ালেখার যে সাথে কম্পিউটারের সব মিলিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করতো তখন খুব দারুণভাবে। প্রথমবার কম্পিউটার হাতে পাওয়া, বা তখনও তো দেশে নিশ্চয়ই কম্পিউটারের সঙ্গে ওভাবে দেখা হয়নি, ওখানে যে দেখলেন কিরকম ছিল এক্সপিরিয়েন্স সব মিলিয়ে? আমি কিছুক্ষণ আগেও যেটা বললাম, মানে প্রথম দেখায় প্রেমের টাইপের ব্যাপারটা, কিন্তু কম্পিউটারের বিষয়টা শুধু যে কম্পিউটার একটা নতুন জিনিস তা না, ওর প্রোগ্রামিং, আমি অ্যাজ এ প্রফেশনালি আমি প্রথমে আমার লাইফে আমি ক্যারিয়ার শুরু করেছি অ্যাজ এ প্রোগ্রামার। তো আমার প্রোগ্রামিং জিনিসটা খুব অসাধারণ লাগতো, মানে এটা একটা ম্যাথের মতো, তো একটা ইটের পরে ইট, লজিকের পরে লজিক গেথে একটা সৃষ্টি। তো যখন আমরা ফার্স্ট ইয়ারে যখন আমরা পড়তাম, যখন আমাদের প্রোগ্রামিং শেখাতো, ওই যে প্রতিটা শিক্ষার মধ্যে যে একটা আনন্দ, যে এটা শিখছি এবং কালকে এটা একটা বানাবো, এটা একটা নতুন একটা উদ্ভাবন, এইটাই এক্সাইটমেন্টটা থাকতো। তো এই জন্যই কম্পিউটারকে ভালো লাগতো, কারণ ওই ডিভাইসটা দিতে হয়। আর তাছাড়া বলতে বাধা নেই, তখন তো গেমসগুলো নতুন এসেছে, ওই যে তখন কি যেন ছিল, বার দিয়ে খেলতে হতো, ডিএক্স বল অথবা এই ধরনের শুরুর দিকে যেগুলো ছিল আর কি, মুগ্ধ হয়ে ওগুলো খেলতাম, ওটাও ছিল একটা বিষয়। সব মিলিয়ে কম্পিউটার একটা ভালোবাসার জিনিস তখন থেকেই হয়ে গিয়েছে। পরিবার কি সাপোর্ট দিচ্ছিল যে আর্মি ছেড়ে, ডিফেন্স ছেড়ে আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং? ওনারা সাপোর্ট দিয়েছে। আমার বাবা চাইতেন যে, বলতেন যে ডিফেন্সে থেকে কোনো একটা বিষয়ে, ওটা আমার আসলে হঠাৎ করে একটা ইচ্ছা হয়েছিল, তো সেই ইচ্ছাতেই রেসিডেন্সিয়াল পড়ার সময় হঠাৎ করে চলে গিয়েছিলাম। কিন্তু আমার মাও চাইতেন, বাবাও চাইতেন যে একটা যেন একটা নতুন বিষয় এক্সপ্লোর করি। আমার ছোট ভাইও কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়েছেন, তিনি অস্ট্রেলিয়াতে আছেন। আচ্ছা, তো আপনি পুনে থেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে তারপরে দেশে চলে এলেন, অনার্স করেছি। ওখানে কিছু করার ইচ্ছে হয়নি বা সেই সুযোগটাও কি ছিল? আমার এই বিষয়টি সবসময় মনে হয়েছে যে দেশে যাব, দেশে গিয়ে কিছু করব, এবং
কেউ যখন বাইরে যায়, আমাদের সমসাময়িক অথবা আরো ছোটরা, আমি প্রত্যেককেই একই কথা বলি যে দেশে সুযোগটা খুঁজে নিতে হবে। আর বাইরে গেলে হয়তো আরেকটু ভালো থাকবো, কিন্তু দেশে ওই থেকেই আরেকটু না হয় কম থাকলাম, কিন্তু মাটির সাথে মায়ের সাথে এটা একটু বিষয়ই অন্যরকম। আমি ভাবতে পারি না। আপনার কত সালে কমপ্লিট হলো অনার্সটা? আমি 98-এর শেষের দিকে। 98-এ বাংলাদেশে তো কিছুই হয়নি বলতে গেলে ওই সময়টাতে। ওই জন্যই সবগুলো প্রথম দিকে। সো প্রথম কথা হচ্ছে আপনি একটা বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি সেটাকে ছেড়ে দিয়ে আপনি চলে গেলেন একটা নতুন সাবজেক্টে, নিউ এক্সপ্লোরিং যেটাকে আমরা বলি। সো এটা একটা বিশাল চ্যালেঞ্জের জায়গা। এক, 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশে এটা আদৌভাবে ইমার্জ করবে কিনা সেই সময়টাতে আমরা কিছুই জানি না। সেটাও আপনি ইন্ডিয়াতে পড়ে আসতেছেন, বাংলাদেশে কাজ করা শুরু করতেছেন। সো এটা তো আসলে রূপকথার গল্প না, নিশ্চয়ই আপনাকে কিছু না কিছু ফেস করতে হয়েছে, কিছু না কিছু আপনি শুরু করেছেন। জি, আমরা ধারাবাহিকভাবে শুনবো আপনার কাছ থেকে, তবে তার আগে ছোট্ট করে আপনার সম্পর্কে একটু বলে নিতে চাই দর্শকদের। আজ আমাদের সাথে প্রথম ঘন্টায় আছেন ফরহাদ জাহিদ শেখ, যিনি এ পর্যন্ত বেশ কিছু যুগান্তকারী ও জনমুখী ডিজিটাল সেবার ধারণা প্রণয়ন, পরিকল্পনা, ডিজাইন ও জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করেছেন। এর মধ্যে ডিসি পোর্টাল অটোমেশন, জেলা পোর্টাল, ই ফাইলিং, ডিজিটাল ল্যান্ড রেকর্ড সিস্টেম, ই পর্চা, ই পুঁজি, আইডিয়া ব্যাংক, একপে ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও তিনি সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সকল মন্ত্রণালয় বিভাগের জন্য ডিজিটাল সার্ভিস রোড ম্যাপ 2021 সম্পন্ন করেছেন, যা পরবর্তীতে জাতীয় পর্যায়ে ডিজিটাল সার্ভিস রোড ম্যাপ প্ল্যানে উন্নীত করা হয়। সম্প্রতি করোনাকালীন দুর্যোগে তিনি কোভিড-19 টেলিহেলথ সেন্টার, মা টেলিহেলথ সেন্টার, বিএসএমএমইউ A2I স্পেশালাইজড টেলিহেলথ সেন্টার এবং প্রবাস বন্ধু কল সেন্টারের ধারণা প্রণয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন। corona.gov.bd তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। দেশের আইটি খাতে তার দীর্ঘ 2 দশকেরও অধিক কাজের অভিজ্ঞতা রয়েছে। দেশের প্রথম বাংলা ইমেইল দেশমেইল, প্রথম দেশীয় ই-কমার্স সাইট munshiji.com এবং প্রথম বাংলা অনলাইন নিউজ পোর্টাল www.bangladesinfo.com তৈরির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত ছিলেন তিনি। আমরা আবারও ফিরছি আমাদের আজকের এই অতিথির কাছে। অনেক অর্জনের কথা জানাচ্ছিলাম এবং বলা যায় যে মানে আপনি পায়োনিয়ারদের মধ্যে একজন, যারা টেকনোলজি ওয়াইজ কিংবা আমরা যে ওয়েবসাইটের সঙ্গে পরিচিত ছিলাম না তখন থেকে আপনি কাজ করছেন এই ব্যাপারগুলোর সঙ্গে। তো যেটা শুনছিলাম যে পড়াশোনা আপনি পুনে থেকে করে তারপরে চলে এলেন দেশের জন্য কিছু করার ইচ্ছাতে। এখানে এসে তারপর কি শুরু করলেন? কাজই শুরু করলেন সরাসরি নাকি আবার পড়াশোনা? না, প্রথমে আমার ইচ্ছা ছিল দেশে এসে আগে কিছু করতে হবে। অনার্সটা কমপ্লিট করলেন শুধু নাকি মাস্টার্সও করলেন? না, ওখানে শুধু অনার্স করেছি। ওখানে অনার্স করেছি, দেশে এসেছি। দেশে এসে আমি কিছুদিন পড়াতাম, ওরাকেল পড়াতাম। তখন ওরাকেলের খুব ডিমান্ড, জেনেটিক কম্পিউটার। মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার নাকি কোনো ইউনিভার্সিটির আন্ডারে? এটা ইউনিভার্সিটি, এটা কম্পিউটার কোচিং এর মতো ইনস্টিটিউট ছিল ওই সময়টা। তো ওখানে ওরাকেল পড়াতাম। আমার তখন আসলে এই হঠাৎ করেই এই টিচিং এ একটু যাওয়া। তো কিছুদিন পরে বুঝলাম যে টিচিং আসলে আমার মূল পেশা নয়। অল্প কিছুদিনের মধ্যেই বুঝতে পেরেছি। আমার তখন মনে হলো যে আমার মূল পেশা হচ্ছে যেটা আমার ন্যাক ছিল, প্রোগ্রামিং। তো তখন আবার একটা আইটি কোম্পানিতে আমি জয়েন করি প্রোগ্রামার হিসেবে। তারপরে তো এই যে বিষয়গুলো বাংলাদেশ, বাংলা মেইল, তারপরে প্রথম ই-কমার্স, এগুলোর সাথে যুক্ত হওয়া, এগুলো তৈরি করা, বিষয়গুলোতে সময় শুরু হলো আর কি। আপনি বাংলাদেশে আসলেন, এটা তো সম্ভবত 98 এর গল্প, জি, 98 এর শেষ, 2000 সালের আগের 1 বছর বা 2 বছর আগের। ওই সময়টাতে বাংলাদেশে এসে আপনি একটা ফার্মে জয়েন করলেন, কম্পিউটার ফার্ম। প্রথমে একটা কম্পিউটার ইনস্টিটিউটে জয়েন করেছিলাম, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। রাইট, ওরাকেলের কথা বলছিলেন, জেনেটিক কম্পিউটার। ওখানে আমি ওরাকেল পড়াতাম। জি, রাইট। তারপরে হলো আপনি একটা ফার্মে জয়েন করলেন। তো ইনিশিয়ালি আপনি ওখানে কি ধরনের কাজ করতেন? ওয়েল, তখন উনি যেটা বললেন, তখন ওয়েবসাইটগুলো কিন্তু তখন তৈরি হওয়া নতুন বিষয় একেবারে। তো তখন আমরা এই যে ওয়েবসাইট ভিত্তিক এই যে ই-কমার্স, তারপরে ওয়েবসাইট নতুন নতুন বিভিন্ন ব্যাংকের, বিভিন্ন কর্পোরেট বডির, এদের ওয়েবসাইটগুলো তখন নতুন তৈরি হওয়া শুরু হয়। তো সেগুলোর সাথে ডাইরেক্টলি যুক্ত হয় এবং ওখানে ওয়েব প্রোগ্রামিং যেটা বলে, মানে ওয়েব বেস সফটওয়্যার যেটা বলে, সেটার শুরুর দিকের যে বিষয়গুলো ছিল সেগুলোতে খুব এক্সাইটমেন্ট নিয়ে। তখনও কি বুঝতে পারছিলেন যে এটাই বাংলাদেশের একটা অনেক বড় জায়গা একসময় তৈরি হবে ডিজিটালি? জি জি, বুঝতে পারছিলাম। কারণ কি, আমি আবারও বলছি, ওই সময় খুবই এক্সাইটেড থাকতাম। এক্সাইটমেন্টে কোথা থেকে আসলো? আমরা বুঝছিলাম যে 96-7 এর দিকে বাংলাদেশে ইন্টারনেট ঢুকেছে এবং আমরা পড়েছি হয়তো C++ এবং বিভিন্ন রকম প্রোগ্রামিং, কিন্তু ওয়েব বেস যে প্রোগ্রামিংটা কর্মক্ষেত্রে এসে শিখলাম। কিন্তু শিখতে গিয়ে দেখলাম যে জিনিসগুলো দিয়ে যে দুর্দান্ত রকমের বিষয়গুলো তৈরি হচ্ছে, ওয়েবসাইট, ই-কমার্স, মেইল, তারপরে আপনার বিভিন্ন ওয়েব বেস সফটওয়্যার, এই যে পোর্টাল, এইসব যা হচ্ছে তাই কিন্তু নতুন, তাই কিন্তু প্রথম।
তো প্রথম যে কোনো কিছু তৈরি করা যে এক্সাইটমেন্ট, যে যে আনন্দ, ওইটা কিন্তু সম্পূর্ণরূপে ছিল তখন। তো কিভাবে দিন কেটে যেত, কিভাবে দিনে রাতের পর রাত প্রোগ্রামিং করতাম, আর কিভাবে এক একটা জিনিস সামনে আনা হতো, এই সব বিষয় তখন জীবনটা ছিল সাংঘাতিক থ্রিল একটা অথবা অ্যাডভেঞ্চার just ব্যাপার ছিল। সম্পূর্ণ একটা কিন্তু সময়। প্রথম যে কোনো কিছু তৈরি করতে গেলে, যেমন ওয়েবসাইটের কথা যদি আমরা ধরি, সেখানে তো ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিংও হয়, কারণ আপনি যখন একজন ইউজারকে দেবেন ইউজ করতে, তিনি ইউজ করতে যে দেখবেন যে ওটাতে আসলে বিভিন্ন ধরনের সমস্যা আছে বা ইউজার ফ্রেন্ডলি নয় পুরোপুরি বিষয়টা। তারপর যে কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ লঞ্চ করার পরে বাগ ফিক্সিং এর একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাগুলো, চ্যালেঞ্জগুলো কিভাবে ফেস করছিলেন আসলে? খুব দারুণ দুইটা পয়েন্ট বলেছেন আপনি। সেটা একটা পয়েন্ট হচ্ছে যে যেটা বানাচ্ছি সেটা মানুষ তখন ইউজ কতটা করছে। তো যেমন মোবাইল ফোন প্রথম যখন এসছে আমরা দেখেছি অ্যান্টিনা ছিল, বেশ ছোট্ট অনেক একটা বড় স্ক্রিন একটা ছিল, ফোন, সাদা কালো হ্যাঁ। একটা বিষয়। তো ওরকমই এই জিনিসগুলো যখন আমরা বানাতাম তখন আরো যারা ইন্ডাস্ট্রিতে বানাতেন অথবা যারা করতেন, তখন একটি বিষয় ছিল কি যে যেটুকু কাস্টমার বেজ ছিল, যেমন ব্যাংকের জন্য যদি বানাতাম তাহলে ব্যাংকের একটা কাস্টমার বেজ আছে। ই কমার্স যদি হয়, ই কমার্সে আমি তখন দেখেছি গিয়াসউদ্দিন উনি ছিলেন, যেটা যার ই কমার্স, এটা মুন্সিজি.com, উনি কিভাবে এটা তখন যে যত না ই কমার্স মানুষ অ্যাক্সেস করে তার থেকে বেশি উনি কিভাবে এটাকে ব্যাকগ্রাউন্ডে চালাচ্ছেন, দারুণ বিষয়। কিন্তু তো আস্তে আস্তে প্রসার ঘটছে, মানুষের কাস্টমার আস্তে আস্তে বুঝছে, জানছে। আর আমরা বাগ ফিক্সিং যারা করতাম, আপনি যেটা টেকনিক্যাল ইস্যু বললেন, তারা তো আমরা বিহাইন্ড দ্য সিন থাকতাম। তো যখন কোনো সমস্যা হতো সাথে সাথে আমরা খুব আগ্রহ নিয়ে নতুন করে শিখতাম, নতুন করে অ্যাপ্লাই করতাম, নতুন করে সলভ করতাম। কোনো ধরনের নেতিবাচক অভিজ্ঞতা আছে কিনা এটা ক্লায়েন্টদের কাছ থেকে, এরকম কোনো হ্যাঁ কিছু? হ্যাঁ, আছে তো বটে। একটু শুনি যদি দেখবেন। যেমন ধরেন কোনো একটা জায়গায় আমরা একটা ওয়েব বেস সফটওয়্যার অথবা ওয়েবসাইট দিলাম, তো জিনিসটার সাথে তো ওনারা পরিচিত না। তো যিনি যাকে বোঝানো হচ্ছে তিনি তার প্রয়োজনটাও কিন্তু অনেক ক্ষেত্রে জানেন না, আবার যাকে আমরা বোঝাচ্ছি আমরাও তখন অনেক বেশি কিন্তু জানি না। অনেক বিষয় হয়তো হ্যাঁ, পুরোপুরি তো ধারণা নেই। সব মিলিয়ে সবার কাছেই নতুন বিষয়গুলো। তো অনেক ক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতো যে আমাকে আর জিনিসটা তো ধরে দেখা যায় না। কোনো জিনিসের প্রোডাকশন যদি আপনি দেন অথবা কোনো একটা বানান, অনেক ক্ষেত্রে অনেক জিনিস যেগুলো ধরে দেখা যায় সেগুলোতে মানুষ কিন্তু পরখ করে নিতে পারে। আর যেটি জানি না, ছুতে পারি না, সেই জিনিসটা হয়তো দেখে একটু বুঝতে হচ্ছে। সফটওয়্যারের ব্যাপারে তো আরও কঠিন, সফটওয়্যারটা তো দেখাই ঠিক মতো যায় না, তখন মানুষ অতটা ইয়ে ছিল না। তো যার জন্য এই বিষয়গুলোতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হতো। তবে মানে আমরা খুব আশাবাদী ছিলাম, কারণ কি ওই সময় আপনি 2000-এর দিকে অথবা 2000 শুরুর দিকে, 2001 2002, আমরা যেটা ইয়াং জেনারেশন সব তখন যারা কম্পিউটারে পড়ালেখা করছে অথবা এই ধরনের বিষয়ে আছে, তারা খুবই আশাবাদী যে বাংলাদেশে এই জিনিসটা দারুণভাবে একসময় চেঞ্জ হবেই, এবং সেটা কিন্তু প্রসার দেখেছি আমরা। ইনফ্যাক্ট আমি আরেকটু বলতে চাইবো, আমরা উই আর লাকি, আমরা যে জেনারেশনটা, আমরা কিন্তু যদি টেলিফোনের কথা বলি, সব ধরনের টেলিফোন দেখেছি। যেমন ইন্টারেস্টিং, ঘোরানো টেলিফোন, এই যে আপনার ধরেন এভাবে ধরতে হয়, ঘোরানো টেলিফোন। তারপরে দেখলাম যে ছোট হয়ে গেল, এরকম টিপ দিয়ে হয়, ডিজিটাল বলতাম আমরা তখন, ওটাকে ডিজিটাল বলতাম, এই টিপ দিয়ে যেটা হয়। তারপরে হয়ে গেল কি, ওটা হচ্ছে কর্ডলেস হয়ে গেল, এত বড় একটা অ্যান্টিনা। তারপরে ওটা ছোট হয়ে গিয়ে আবার দেখলাম যে একটা মোবাইল ফোন হলো। প্রথম দিকের মোবাইল ফোনের পরে কিছুদিন পর কালার আসলো, অ্যান্টিনাটা উঠে গেল। আস্তে আস্তে যে চেঞ্জটা, একসময় কম্পিউটার ঢুকে গেল ওর মধ্যে, এখন তো সবকিছুই ওর মধ্যে। তো এই যে চেঞ্জটা, আমি শুধু টেলিফোন দিয়ে উদাহরণ দিলাম, এটা যে আমরা চাক্ষুষ দেখলাম একদম সেই ঘোরানো থেকে শুরু করে এখন এই যে অলমোস্ট পাতলা হয়ে কি অবস্থা হয়েছে, কম্পিউটারে সবকিছু ঢুকে গিয়েছে। তো এই ইন্টারেস্টিং জিনিসটা, এটা বুঝতেন ওই সময়টাতে হবে একদিন এরকম? অত দূর ভাবতে পারতাম না, এটা তো ভাবা খুব কঠিন। ডেফিনেটলি এই ডিভাইসগুলো অনেক বেশি অ্যাক্সেসিবল হয়েছে বলেই হয়তো প্রযুক্তিও তার সাথে সাথে অনেক বেশি অ্যাক্সেসিবল হয়েছে। সেই জায়গাটায় যাওয়ার আগে আমরা একটু যদি আপনার গভর্নমেন্টের সাথে কাজ করার জায়গাটা একটু আসতে চাই, কিভাবে শুরু হলো সরকারি প্রজেক্টগুলোতে কাজ করা বা সরকারের সাথে লিয়াজো মেনটেন করা? এটুআই আসলে প্রতিষ্ঠা হয়েছিল 2006-07-এর দিকে, অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম। তো এটা আসলে প্রতিষ্ঠাই হয়েছে যে ডিজিটাল বাংলাদেশের এই কার্যক্রমকে নিবিড়ভাবে সহযোগিতার করার জন্য ড্রাইভ করা। তো সেই সময় আমি আসলে এটা এটুআই, যেটাকে আপনারা দেখছেন, এই এটুআই প্রোগ্রামটা ডিজিটাল বাংলাদেশের ড্রাইভার হিসেবে অনেক ক্ষেত্রে বলা হয়। এটা আসলে
সরকার এবং ইউএনের যৌথভাবে চলে, যৌথ পরিচালনায় চলে। তো আমি আসলে যুক্ত হয়েছিলাম ইউএনডিপির সাথে। আই এম বেসিক্যালি কানেক্টেড উইথ ইউএনডিপি, এবং আমি 2008-এর শুরুর দিকে ইউএনডিপিতে আসে, তার মাধ্যমে এটুআইতে এসেছি। তখন তো এটা প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিল, তো দীর্ঘদিন আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথেই বিষয়টিদের সাথে ছিলাম। তো এটা যেটা হয় যে একে তো ইউএন এবং গভর্নমেন্টের সমন্বয় হওয়া, এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে এর মাননীয় প্রধানমন্ত্রীর যে একটি প্রোগ্রাম হিসেবে খুব গুরুত্বপূর্ণ একটি গুরুত্ব সেক্ষেত্রে পেয়েছে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য, তার কারণে কিন্তু সব মন্ত্রণালয়, সব মাঠে ঘাটে আমাদের যাওয়ার অভিজ্ঞতা হতো। একেবারে গ্রামের প্রান্তিক এলাকায় গিয়ে সেই যে ইউনিয়নে বসে জিনিসটা বোঝা, এবং তা থেকে আবার একটা মন্ত্রণালয়ের যখন কোনো পলিসি ইন্টারভেনশন হচ্ছে সেখান থেকে বোঝা, সব পুরো ব্যাপারটার মধ্যেই তখন কিন্তু যাতায়াত শুরু হয়, এবং আমাদের শেখার এবং কন্ট্রিবিউট করার জায়গা তৈরি হয়। সেখান থেকেই আসলে গভর্নমেন্টের সাথে কাজ করা। কত সালে এটা? 2008 সালের। 2008 সালে। দেন আপনার 12 বছর বা 13 বছরের প্রোগ্রেসগুলো আমরা একটু শুনতে চাই। অনেক প্ল্যানের রোড ম্যাপ আপনার হাত দিয়ে হয়েছে, এবং শুধু তাই না, সেগুলোর এক্সিকিউশনও আপনার হাত দিয়ে হয়েছে। তো স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে আগালেন এগুলো একটু শুনি। শুরুতে আসলে এই প্রধানমন্ত্রী কার্যালয়ের এই A2I প্রোগ্রামটি অনেক ছোট ছিল। এখানে বিভিন্ন, শুধু কিন্তু কম্পিউটার রিলেটেড মানুষ না, যারা মানুষের জীবন থেকে শিখেছে, ইভেন কিছু এনজিও থেকে এসছে, এরকম মানুষও যারা বিশেষজ্ঞ তারা ওখানে ছিলেন। সব ধরনের মানুষ ছিল। তো মানুষের জীবন নিয়ে, যেন জীবনের উন্নয়ন নিয়ে কাজ করা যায়। তো আমরা শুরুর দিকে, যেমন আপনি শুনেছেন কিনা, তো একটা সময় 2009 সালের দিকে, তখনও সরকারের মধ্যে ওয়েবসাইটটা একেবারে কম। তো ওই যে একবার মাননীয় প্রধানমন্ত্রী তখন উদ্বোধন করলেন জেলা তথ্য বাতায়ন, সবগুলো জেলার। তো ওই সময় হলো কি, আমাদের তখন এনআই খান স্যার ছিলেন, উনি প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী PS2 ছিলেন, উনি আমাদের এনপিডি ছিলেন, ন্যাশনাল প্রজেক্ট ডাইরেক্টর। তো উনি বললেন, উনি যেভাবে বলতেন আর কি, উনি বললেন যে 3 মাসের মধ্যে সব জেলার একটা ওয়েবসাইট হতে হবে, এবং সরকারি আদলে। তো ওইটা আমার প্রথম প্রজেক্ট ছিল। তো ওইটা খুব চ্যালেঞ্জিং ছিল, 3 মাসের মধ্যে সব ডিসি অফিসারকে ইনভলভ করে একটা ওয়েবসাইট, যেটা মাননীয় প্রধানমন্ত্রী পরে নাম দিতে বললেন তথ্য বাতায়ন। তো সেই তথ্য বাতায়ন তখন হলো জেলা তথ্য বাতায়ন। তো সেখান থেকে শুরু, এটি একটি প্রজেক্ট ছিল। এছাড়া ই ফাইলিং, আজকে যেটা আপনাদের কাজটা কি ছিল? বেসিক্যালি হচ্ছে স্ট্রাকচারটা তৈরি করে দেয়া, মানে টেকনোলজিক্যাল সাপোর্টটা দেয়া, বাট ওখানে কি ধরনের ইনফরমেশন থাকবে, কিভাবে সেটা এক্সিকিউট হবে, এগুলো নিয়ে আপনাদের পার্ট ছিল না? প্রথমে ইনোভেশন করা। আচ্ছা, ইনোভেশনটা কি রকম, জেলা তথ্য বাতায়ন কি হওয়া উচিত, এবং সেটার কেমন হলে মানুষের জন্য ইনফরমেশন সেবাটা খুব সহজ হয়ে যাবে। তাহলে তো আপনার গভর্নমেন্টের ভিতরের সার্ভিসগুলো নিয়েও খুঁটিনাটি জানতে হয়েছে। একদম একদম মানে এই আইডিয়াগুলোকে আপনারা প্রিচ করতেন নাকি আপনাদের কাছে চাওয়া হতো যে এরকম কিছু একটা? এটা এর কাজ ছিল, যে কোথায় কোন জায়গায় ডিজিটালি এবং মানুষের জীবন উন্নয়নের জন্য কি করা যায় সেটা খুঁজে বের করতে হবে। সেটা সবাইকে নিয়ে, একা না কিন্তু সবাইকে নিয়ে ইনোভেট করতে হবে। এবং এটা আসলে একটা পাইলট করা, অনেক সময় আমরা পাইলট করেছি, পাইলট করার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে তারপর দেশে স্কেল আপ করতে হবে। তো এই তথ্য বাতায়ন যেটা বলছেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পাইলট ছিল, 64 ডিস্ট্রিক্টে করা হলো। এখন কিন্তু আপনি জানেন যে সারা দেশের প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসের ওয়েবসাইট আছে, একই আদলে, একইভাবে, একই টেকনোলজিতে, ওভাবে পরে 3 মাসের মধ্যে পারলেন এটা করতে? কারণ গভর্নমেন্টের একটা কাজ 3 মাসে এই ধরনের কাজ করা ডিফিকাল্ট। খুবই, এই জন্যই বললাম যে খুবই চ্যালেঞ্জিং ছিল। এটা আমার প্রথম ছিল। ওই সময় আমি স্যারকে বলেছিলাম যে স্যার, কয়েকটি জিনিস দরকার। কি? একটা টিম দরকার, অবশ্যই যারা আইটি টিম দরকার। সবগুলো ডিসি মহোদয় যারা আছেন তাদের ওখান থেকে 2 জন করে ম্যাজিস্ট্রেট এইটার সাথে 3 মাসের জন্য অ্যাটাচ করে দিতে হবে, 128 জন ম্যাজিস্ট্রেট। এবং এরকম কতগুলো বিষয় ছিল। তো এবং একটা নির্দেশিকা বানানো হলো, কন্টেন্ট তৈরি করা হলো, একটা স্ট্রাকচার তৈরি করা হলো। সেই স্ট্রাকচারে আমার মনে আছে যে ওই সময় করবি হল বলে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি বড় হল আছে, ওখানে বেশ বড় একটি হল। ওইখানে এই 64 জন করে ম্যাজিস্ট্রেট এসেছেন বিভিন্ন ডিসি অফিস থেকে, এবং উনারাই কিন্তু কন্টেন্টটা তৈরি করেছিলেন। এবং উনারাই কিন্তু জাস্ট, আমরা শুধু টেকনোলজিক্যাল একটা প্ল্যাটফর্ম দিয়ে সব ডিস্ট্রিক্টের জন্য এরকম কম্পিউটারের মধ্যে বসিয়ে দিয়েছি, ওনারা একটা বিষয় এটা বসিয়েছেন, এবং এক একটা করে ওয়েবসাইট ওনারা নিজেরা তৈরি করেছেন। কি যে এক্সাইটমেন্ট! একজন ডিসি অফিসের কর্মকর্তা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা নিজেরা নিজের ডিস্ট্রিক্টটা বানাচ্ছেন নিজেদের সব কন্টেন্ট দিয়ে।
তারা ওই যে 5 দিন টানা আমি হয়তো আমাদের একটা টিম নিয়ে আমরা ওনাদেরকে সহযোগিতা করেছি, এইভাবে করেন, এভাবে ওনারা ওইভাবে কন্টেন্ট ঢুকিয়েছেন এবং 5 দিন শেষে ওনারা নিজের ডিস্ট্রিক্টের ওয়েবসাইট তৈরি করে ওনারা শেষ করে গেছেন। এরকম একবারে 32টি, পরে আবার 32টি, পরে একবারে মাননীয় বিউটিফুল। প্রধানমন্ত্রী। প্রথম দিকে আমরা কিছুই পেতাম না, অভিজ্ঞতাগুলো একটু বলি। কিন্তু এখন এটা ক্রোনোলজিক্যালি এটা খুবই রিসোর্সফুল একটা জায়গায়। মানুষ এনআইডি কারেকশনের জন্য ওয়েবসাইটে যাচ্ছে, মানুষ জন্ম নিবন্ধনের জন্য ওয়েবসাইটে যাচ্ছে, পাসপোর্টের জন্য যাচ্ছে, বিভিন্ন রকমের সেবার জন্যই। এবং গভর্নমেন্টও কিন্তু প্রথমেই হচ্ছে ওটাকে ইন্সপায়ার করে। যেমন রিসেন্টলি আমরা যদি করোনার টিকার কথা যদি বলি, কোভিড-19 যে টিকাটা, সেটাও কিন্তু আমরা দেখছি সুরক্ষা.gov সম্ভবত এটার ওয়েবসাইট, তো ওখানে গিয়ে মানুষ নিবন্ধন করছে। আমরা প্রথম দিকে আপনার যে গভর্নমেন্টের সাথে কাজগুলো সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, ওয়েবসাইট নিয়ে, এবং আমরা শুরুতে জানাচ্ছিলাম দর্শকদেরকে প্রথম অনেক কিছুর সঙ্গে আপনি আসলে জড়িত। প্রথম বাংলা ইমেইল, দেশমেইল, প্রথম দেশীয় ই কমার্স সাইট এবং অনলাইন নিউজ পোর্টাল। তো ই কমার্স সাইট আর নিউজ পোর্টালের কথা যদি স্পেশালি বলি, তখন আসলে এটা কত সালের ঘটনা যে আপনি প্রথম যখন শুরু করলেন? 2000 নিউজ পোর্টালটা আসলে 2001 সালের। আচ্ছা, বাংলাদেশinfo.com তখন ছিল, এখন আমরা গ্রুপ, তখন ছিল টেক্সাস গ্রুপ। আচ্ছা, তারা এটা শুরু করে এবং এই কনসেপ্টে তারাই নিয়ে আসে প্রথম, মানে বিস্তারিতভাবে, যে নিউজ পোর্টাল যেটা, যেখানে মিউজিক, আর্ট, কালচার, নিউজ, সব রকম বিষয় থাকবে, খেলাধুলা, এই পত্রিকাটাকে একটা অনলাইনে নিয়ে যাওয়া, এই বিষয়টির সাথে ছিল। আমি ওখানে হেড প্রোগ্রামার ছিলাম, তো স্বাভাবিকভাবে একটা প্রোগ্রামিংয়ের ব্যাপারটা পিছন দিকের ওই কাজটি আমাদের হাতে করা। তো বিষয়টি খুব ইন্টারেস্টিং ছিল। বাংলাদেশের প্রথম একটা নিউজ, এতদিন পেপারে পড়তাম, এখন হচ্ছে যে অনলাইনে অথবা এতে পড়বো, এই বিষয়টি খুব ভালো ছিল এবং আস্তে আস্তে এক্সপানশন হয়েছে। আর আপনি যেটা ই কমার্সের কথা বললেন, ই কমার্সটা ওটা 99-এর ঘটনা, 2000-এর প্রথম দিকের ঘটনা। তো ওই সময় খুব চ্যালেঞ্জ ছিল, যেটা শুরুর দিকে বলছিলাম। তবে গিয়াস ভাই বলি, উনি এটার উদ্যোক্তা ছিলেন। তো উনি খুব চ্যালেঞ্জের মধ্যে হলেও উনি ঠেলে নিয়ে যাচ্ছিলেন। মানুষের বাড়ি বাড়ি ফুল, এটা ওটা গিফট, অনলাইনের মাধ্যমে অর্ডার করলে, ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করবে, মানুষকে দিয়ে আসবে। এর খুব মানে দারুণ একটা এক্সাইটিং, ওটা ভীষণ দুঃসাহসিক একটা কাজ ছিল ওই সময়টাতে। ডেফিনেটলি ওই সময়টার জন্য একটা ভীষণ দুঃসাহসিক কাজ ছিল তখন, কারণ একদম নতুন একটা আইডিয়া, নিউ আইডিয়া এক্সিকিউশনের জন্য, রাইট। তো যেটা আমরা আসলে বলছিলাম বারবার করে, যে প্রথম অনেক কিছুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং আপনি আসলে অনেকগুলো ইভলিউশন দেখেছেন গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে করতে। তারপরে আসলে কখন যে মনে হলো, এবং প্রথম দিকের ওয়েবসাইটগুলোতেও আসলে যারা অ্যাভেল করছেন বা যারা ব্যবহার করছেন, ইউজারদের দিক থেকে কমপ্লেইন থাকতো নিশ্চয়ই অনেক, এবং আমাদের অনেক সময়, সবসময় গভর্নমেন্ট নিয়ে আমাদের সবসময় কমপ্লেইন থাকে। সরাসরি যেহেতু আপনি এই কাজটার সঙ্গে জড়িত, ওয়েবসাইট নিয়ে কী রকম এক্সপিরিয়েন্স ছিল আপনাদের দিক থেকে, বা ফিডব্যাক পাচ্ছিলেন কীরকম? আগে একটু বলে নিই আমার নিজের ক্যারেক্টারিস্টিক্সের একটি বিষয়, না বললেই নয়। আমি আসলে বরাবরই নতুন কিছু করার মধ্যে খুব ইন্টারেস্ট পেতাম, এখনো পাই, এবং সেটা অবশ্যই খুব ফলপ্রসূ হতে হবে। তো একটি বিষয় যখন জিনিসটা চলা শুরু হয় গাড়িটা, তারপরে আমার আবার একটা নতুন বিষয়ের পিছনে মাথাটা ঘোরে। তো ওয়েবসাইটের এই বিষয়টি যখন জেলা তথ্য বাতায়ন বসে গেল, তারপরে কিন্তু আর আমি ওই বিষয়টার সাথে থাকিনি। আমাদের আরেকটি টিম, আরো অন্যান্য বিষয়, তারা তখন এটাকে এক্সপানশন, বড় করা, টেকনোলজিক্যালি শক্ত করা, সারা দেশে বসানোর ব্যাপারটা চুপ করেছে। শুরুর দিকে যেটা আলোচনা হচ্ছিল, যে তথ্য তখন যতটুকু দেওয়া হয়েছে অনেকটা স্ট্যাটিক, ঠিকমতো আপলোড হতো না, ঠিকমতো তথ্য পেত না, যেটা আজকালকার চিত্র একদম সম্পূর্ণ ভিন্ন। আজকে কিন্তু মানুষের নির্ভরতার, ইনফরমেশন সার্ভিসের ক্ষেত্রে এটা নির্ভর করার মতো একটি প্ল্যাটফর্ম, এটা হ্যাঁ, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক যেটা বলে, সব কিছুতেই আপনি একই ধরনের স্ট্রাকচারে পাচ্ছেন। তো এটা শুরুটা ছিল, ওটা একটা ইনোভেশন, একটা নতুন পাইলট। তো আমি বলতে চাচ্ছি যে ওই সময় বিষয়টি মানুষের কাছে যতটুকু গিয়েছে, মানুষের কাছে তখন যতটুকুই করতো, তারা তখন ফিডব্যাক দিত, সাজেশন দিত, বলতো যে এই জিনিসটা ভালো না, এই জিনিসটা খারাপ, সেটা আমরা কারেকশন করে নতুনভাবে আগিয়ে নিতাম। এটা তখনকার শুরুর দিকে, আমি বলবো এটা 2009 থেকে 2010-এর মাঝামাঝি সময় পর্যন্ত এটার সাথে আমি যুক্ত ছিলাম। এটা ফ্রিডম ছিল আপনাদের, মানে স্বাধীনতা ছিল গভর্নমেন্টের কাছ থেকে? হ্যাঁ, কেন বলছি যে আমাদের সাধারণত আমরা দেখি যে ম্যানুয়ালি যেসব কাজপত্র হয়, আর ম্যানুয়াল বলেই বোঝাচ্ছি, একটা ফাইলের একটা জায়গায় যদি ভুল হয়, সেটা কারেকশনে আস্তে আস্তে কখনো কখনো 1 বছরও লেগে যায়। সেখানে আপনার ওয়েবসাইটের কোনো একটা ইনফরমেশন ভুল আছে বা কোনো কিছু আছে, সেই জায়গাটা আসলে কারেকশনের এখতিয়ার গভর্নমেন্ট থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, নাকি এটা আসলে আপনাদের ডিসি, এসপি যা থাকে আর কি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিতে হতো? খুব মজার একটা কনসেপ্ট ছিল ওখানে, যার যার জিনিস শেষে করবে। তো একটা ডিস্ট্রিক্টের ডিসি মহোদয় তার টিম নিয়ে কিন্তু করতেন,
যার জন্য ম্যাস্ট্রিটদের কথা বললাম, ওনারাই করেছেন। তো ওনারা কন্টেন্ট দেখতেন, ওনারা ঠিক করতেন, ওনাদের বিষয় ছিল। কন্টেন্টের পার্টটা কিন্তু তখন তারা নিজে অর্গানাইজেশন যারা যারা ছিলেন তারা করলেন। আর টেকনোলজিক্যাল পার্টটা, হ্যাঁ টেকনোলজির পার্টটাতে শুরুর দিকে যেটা প্রথম দিকে আলোচনা হচ্ছিল, বাগ এটা ওটা অনেক কিছু থাকে, সেগুলো আমরা ফিক্স করা শুরু করলাম। সেগুলো যেখানে যেখানে চ্যালেঞ্জ দেখলাম আর একটু শক্ত করতে হবে, সেখানে শুরু হলো গল্পটা। আর এই ধরনের বিষয়গুলো গভর্নমেন্টের ভিতরে যেগুলো ডিজিটালাইজেশন হচ্ছে, সেগুলো কিন্তু শুরুর দিকে বিষয়টা একটা নতুন বিষয় থাকে, অনেক ইরর থাকে, আস্তে ধীরে ধীরে এটা কিন্তু শক্ত হয়, আস্তে ধীরে ধীরে কিন্তু রোবাস্ট হয়, যেটা আমরা আজকে দেখছি। আজকে থেকে তো অনেক দিন হলো, 10 বছর তো হয়ে গিয়েছে, এখন আমরা দেখছি কিন্তু মানুষের জন্য একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। রাইট, আমাদের আসলে ঘুরে ফিরে কোশ্চেনটা ওই একটা জায়গাতেই যাচ্ছে। তার পেছনে অন্যতম কারণও আছে। আমরা জানি যে ব্যুরোক্রেটিক যে ফ্রেমওয়ার্কটা আমরা রেন্টিভিজম বলি যেটাকে, যে সেটা নিয়ে সারা পৃথিবী জুড়েই আলোচনা সমালোচনা হয়েছে, যে কোনো একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যেতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চলে যায়। সেখানে বাংলাদেশ ডিজিটাইজেশনে নিয়ে যাওয়া এবং সেটার রেজাল্ট এখন আমরা পাচ্ছি, এটা নিশ্চয়ই সাধারণ কোনো পরিকল্পনা ছিল না। এবং এখানে অনেক মানুষের পরিশ্রম আছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে ইনভলভমেন্ট, তার যে দূরদর্শী পরিকল্পনা, সেটার বাস্তবায়ন ঘটেছে। সো এমন কি মেকানিজম ছিল বা এমন কি ছিল ওখানে আসলে, যে কারণে আজকে এই পর্যন্ত বাংলাদেশ পৌঁছাতে পারলো? মানে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আমি কথা দুটো জানতে ছোট চাই। গল্প বলবো। Sure. একটি হচ্ছে একটি অভিজ্ঞতা বলি, ওই সময়কার ঘটনা। 2009-10 সালে কোনো একটি অধিদপ্তরে মহাপরিচালক, তার ওখানে আমরা গিয়েছি। গিয়ে বোঝানো হচ্ছে যে এইভাবে সিস্টেম ডিজিটাল হতে হবে, সার্ভিসগুলো ডিজিটাল হতে হবে। তো উনি একটু বয়স্ক মানুষ, আমাদেরও এজ তখন ওরকম ছিল। তো উনি বলছেন, তখনকার দিনের কথা না, যে আমার রুমে কিন্তু একটি কম্পিউটার আছে, ওই দেখেন ওইখানে, ওইটা মাঝে মাঝে আমার পিএস যিনি আছেন উনি এটা প্রিন্ট করেন। আমি কেন রেখেছি জানেন? ওটা হচ্ছে আজকে আমার এই রুমের জন্য একটা বিরাট ফ্যাশন, এবং এটা আমার জন্য একটা প্রেস্টিজ বহন করে যে আমার রুমে কম্পিউটার আছে, এই জন্য রেখেছি। আদারওয়াইজ আমি কম্পিউটারকে পছন্দ করি না। উনি কিন্তু এভাবে বললেন। সেই মানুষগুলি আজকে আমরা দেখি, সেই পজিশনে মানুষগুলো আজকে কিন্তু দুর্দান্ত রকমের বলতে পারেন যে এই জিনিসটা এভাবে হবে, ওভাবে হবে, আমার এটা আইসিটি ডিজিটাইজেশন করতে হবে। দারুণ পরিবর্তন। এই ট্রান্সফরমেশনটা কিন্তু একদিনে হয়নি, এই দীর্ঘদিনে সময়ের মধ্য দিয়ে হয়েছে। পরিবর্তনটা আস্তে আস্তে দেখা যায়। হ্যাঁ, আমরা আমাদের সুযোগ হয়েছে সাক্ষী থাকার। আরেকটি গল্প বলছিলাম, সেটা হচ্ছে যে আপনি ফাইলিং নিয়ে বলছিলেন। এটাও কিন্তু একটা দারুণ উদ্ভাবন ছিল, আমি সরাসরি যুক্ত ছিলাম সেটার সাথে। ই ফাইলিং যেটা বলে, প্রথমে সরকারের ফাইলগুলো কেমন হয়, খুব ইন্টারেস্টিং। আপনারা দেখেছেন কিনা যে একটা এরকম একটা ফাইলের মধ্যে অনেকগুলো কাগজ ফিতা দিয়ে এই পাশে বাঁধা থাকে। হ্যাঁ, তো আমি তো ইন্ডাস্ট্রি থেকে এসেছি। যখন এখনকার যিনি আমাদের ল্যান্ড সচিব মোস্তাফিজুর রহমান, উনি আর আমি দুইজন, উনি ডোমেন সাইট বোঝেন, আমি টেকনোলজি বুঝি, এই দুইজনকে নিয়ে একটি টিম গঠন করা হলো। তারপর ঠিক হলো যে না, ই ফাইলিং বিষয়টিকে আমাদের প্রথম ট্রান্সফরমেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন করতে হবে। আমরা যশোর ডিসি অফিসে শুরু করলাম ভাবনাটা। তো উনি ফাইলিং দেখে এসছেন, আর আমি এসেছি আর এক ইন্ডাস্ট্রি থেকে। তো যখন প্রথম বানানোর পরে যখন ইনস্টল করে টোরে ডিসি অফিসে চালাচ্ছি, তখন উনি একজন কর্মচারী, কিন্তু বয়স্ক, অনেক বহু বছর, হয়তো 30 বছর ধরেই উনি এই ফাইলিং নিয়ে কাজ করছেন, লিখছেন। তো উনি আমাকে একটু সাইডে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনি কখনো ফাইল দেখেছেন? আমি একটু হকচকিয়ে গেলাম। ফাইলিং সিস্টেম ডিজিটাল করে ফেলেছি, দিয়ে ইনস্টল করলাম, কিন্তু আমাকে বলছে ফাইল দেখেছি কিনা। তো আমি বললাম যে হ্যাঁ দেখেছি, একটু বিব্রত হয়েই বললাম। তো বললো যে স্যার একটু যদি পরে আপনি আমার সাথে একটু বসেন। গেলাম, ওনার সাথে বসলাম। তো উনি যখন ফাইলটা খুললেন, আমি একেবারে চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো, অ্যাজ এ সিস্টেম ডিজাইনার আমি যে ডিজাইন করেছি, আমার মনে হলো আমি আকাশ থেকে পড়লাম। কেন? আমি প্রথমে বুঝতে পারলাম না যে ফাইলটা খোলার পরে অনেকগুলো কাগজ, নর্মাল শিট, এরকম রুল টানা, ফিতে দিয়ে বাঁধা, তো এবং রচনার মতো করে লিখে যাওয়া, নিচে অনেকগুলো সাইন। তো এই জিনিসটা আমি করি নাই। ওখানে যে ট্রান্সফরমেশনটা করেছি ওটা তো সিস্টেমটা তো চেঞ্জ। হ্যাঁ, এটা কিভাবে হয় আমি তখন জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করতে করতে আমার তো চোখ ছানা বড়া। তো উনি বলল, আমরা বয়স্ক মানুষ, এত কিছু বুঝি না, ট্রেনিংও নিইনি। আপনি যদি ডিজিটাল করেন, তাহলে ডিজিটাল কিন্তু এই জিনিসকে করতে হবে, মানে এই ফরম্যাটেই করতে হবে। এক্স্যাক্টলি, সেটাই আমাদের এরকম কনসার্ন। যদি হয়, এরকম সাইন হয়, এরকম আমি রচনা লিখবো, এইসব যদি থাকে, তাহলে আমি কিন্তু নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি নিতে পারবো না। তো আমি তখন তো গেলাম, মানে চুপচাপ চলে গেলাম, ফিরে গেলাম ঢাকায়। দিয়ে আবার ওইটার পিছনে আবার টিম ধরে লাগলাম যে কিভাবে করা যায়। দিনের পর দিন আমরা বোর্ডে একে একে শুধু ওনাদের যে সাইকোলজি, ওনাদের যে অ্যাডাপশন, সেটা বুঝতেই অনেক সময় লেগে গেছে।
তারপর আবার ওরকম করে করলাম। এই যে যে কোনো একটা মানে কম্পিউটারে লিখলেও এই যে এইভাবে রচনার মতো করে আসবে, একটা সিগনেচার অটোমেটিক পড়বে, এই বিষয়গুলো তখন কিন্তু আমরা ট্রান্সফরমেশন করলাম যেভাবে ওনারা নিতে পারেন। যেভাবে এখানে দেখে তার আসছি। মানে বিষয়টা হচ্ছে, জিনিসটা হচ্ছে যে এক্সিস্টিং যা আছে সিস্টেম, সেটাকে শেষ না করে দিয়ে সেটাকেই আপনারা আপলিফট করেছেন। জি জি জি, অ্যাডাপ্টেশনের জন্য। রাইট, যাতে করে কারো অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা না হয়। জি। একইভাবে আরেকটা কোশ্চেনও চলে আসে যে এক্সিস্টিং সিস্টেমকেও চ্যালেঞ্জ করে কিনা, মানে লাইক 10টা লোককে আমি ইনভলভ করেছি ম্যানুয়ালি, সেটা যখন আমি ডিজিটাইজেশন করছি সেখানে তো 2জন লোকের প্রয়োজন, ওই 10টার কাজের আউটপুট 2জন নিয়ে আসতে পারবেন। ডিজিটালাইজেশনের যে আমরা এতক্ষণ ধরে পজিটিভ কথা শুনছিলাম, কিন্তু চ্যালেঞ্জিং যে ব্যাপারগুলো আপনার জায়গা থেকে কতখানি দারুণভাবে কিন্তু উনি পয়েন্টটা বলেছেন। আমি আমরা একটা শব্দকে বলি টিসিভি, টাইম কস্ট ভিজিট। যে কোনো যখন আমরা সার্ভিসকে ডিজিটাইজেশন করার জন্য নতুন চিন্তা করি, প্ল্যান করি, অথবা প্ল্যান করার জন্য সহযোগিতা করি, সেখানে আমরা এটাকে কিভাবে ডিজিটাল হলে কতটুকু লাভ হবে, এটাকে আমরা টিসিভি, ওই যে বললাম টাইম কস্ট ভিজিট দিয়ে মাপি। তো আমরা যখন দেখলাম যে এই যে ফাইলটার উদাহরণ দিয়ে বলি, ফাইলটা যখন হয় তখন একটা ডিসি মহোদয়ের ডেস্ক থেকে এডিসি মহোদয়ের ডেস্কে যেতে কতগুলো বাধা পোড়াতে হয়। যেমন উনি সাইনটা করলেন, করার পরে ওখানে রাখলেন, উনি চলে গেলেন, পিয়ন এক সময় রেজিস্ট্রিবিউকে তুলে ওটা আবার এডিসি জেনারেলের রুমে নিয়ে গেল, উনি এডিসি জেনারেল নাই, পরে আসবেন এক সময়, এবং ওনার সেই সময় দেখানো হলো, অনেকগুলো ধাপ। আর এখানে কি হচ্ছে, এখানে কিন্তু একটা ক্লিক করলেই সাথে সাথে ওখানে চলে যাচ্ছে। তো যেখানে উনি গাড়িতে বসে থাকলেও কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানেই থাকুক উনি দেখতে পাচ্ছেন। তো ফাইলটাতে উনি অফিসে বসলেই, ফাইলটা খুললেই যে উনি সাইন করতে পড়তে পারবেন, দেখতে পারবেন তা না, কিন্তু উনি এখন যেখানে থাকুক, ইভেন বাসায় খাটের উপরে বসে থাকা অথবা সোফার উপর বসে থেকেও কিন্তু উনি ফাইলটা দেখতে পাচ্ছেন। তার মানে কি হলো, টাইমটা কিন্তু সেই ব্যারিয়ারটা রইলো না, এবং মাঝখানে ওই লোকের আর কোনো কাজ নাই, যিনি ফাইলটা নিয়ে যান। যিনি এখানে খুব একটা ইন্টারেস্টিং গল্প আছে, আমি এটা বলতে চাইবো এই গল্পটা না বললে। একই সাথে দুটো বিষয় আসবে। ল্যান্ড রেকর্ড নিয়ে আপনি যে কথাটা বলছেন, প্রথম যশোর অফিসে যখন আমরা এই ই পর্চা নিয়ে আমরা প্রথম ডিজিটাল সিস্টেমটা বসাই, তখন কোনো কারণে ওখানে কেউ এটা নিয়ে কাজ করবে না, এবং তারা সবাই বলা শুরু করলো না আমরা কাজ করবো না। তারা একটা ভয়ও ছিল যে এই জিনিসটা যদি হয় তাদের চাকরিগুলো চলে যাবে। তো খুবই রেজিস্ট্যান্স ছিল ওই সময়। তো 3জন আমি মহিলার কথা বলবো যারা কর্মচারী ছিলেন ওখানে, খুবই চুপচাপ, খুবই শান্তশিষ্ট, একেবারে আটপৌড়ো ওনাদের ড্রেস, চুপচাপ কোনায় থাকেন, খুব কথা বলেন না। আমি টার্গেট করলাম তাদেরকে যে ওনাদেরকে আসলে একটু বলতে হবে। একদিন বুঝালাম যে আপনারা একটু ট্রেনিং দেওয়া হবে, এটা করা হবে, খুব সহজ কোনো বিষয় না। এবং ওনারা আগ্রহ নিলেন। ওই 3জনের ছবি আপনার ই পর্চার যত ছবি দেখবেন বিভিন্ন ইউনিয়ন ডিসিতে, একজন নীল শাড়ি পরা একজন মহিলা দেখবেন, ওনারা তারাই। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তার 2-3 বছর পরে ওমেনদের এম্পাওয়ারমেন্ট নিয়ে একটি বড় অনুষ্ঠান হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দিচ্ছেন। ওটা নমিনেশনের জন্য চাওয়া হয়েছিল, তো আমার একটু ইনভলভমেন্ট ছিল যে কাকে দেওয়া যায়। তো আমি ওই 3জনকে বলেছিলাম, ওনারা যশোর থেকে এসে ওনারা এই পুরস্কার নিয়েছেন। এবং তখন আমি প্রাইম মিনিস্টার অফিসে ওই অনুষ্ঠানের মধ্যে আমি ওনাদেরকে আবার দেখলাম 3-4 বছর পরে। আমি নিজেই চিনতে পারি না, মানে এত স্মার্ট, সে যেভাবে কথা বলছে, যে মহিলারা কিছুতেই কথা বলতো না, কি পরিবর্তন ডিজিটাল সিস্টেম নিয়ে আমাদের কাছে, কি উনি যেভাবে তার জীবন থেকে বলছেন, মানে মুগ্ধ হওয়ার মতো শোনার। এই পরিবর্তন রাইট। আমি এখানে আসার কথা শুনতে পারি কিনা, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আমরা যেটা জানি, আমাদের এই সরকারও বলেন, সেটা হচ্ছে দুর্নীতি কমিয়ে নিয়ে আসা, দুর্নীতি কারাপশনের জায়গাটাকে ইরেডিকেট করা। ডিজিটাইজেশনটা কি এই জায়গাটাকে অনেকখানি কমিয়ে দেবে, বা আমরা আসলে আশার সঞ্চার করতে পারি কিনা? লাইক আপনি যদি ছোট্ট করে উদাহরণ দিই, আমি এই জমির ক্ষেত্রেই যদি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতির খাতের মধ্যে খাত হচ্ছে এটা। একজন গ্রামীণ সাধারণ মানুষ যারা তো 1 বিঘা জমি আছে বা অল্প কিছু জমি আছে, সেই মানুষটা প্রত্যেকটা স্টেপে স্টেপে বিভিন্ন রকমভাবে বাধাপ্রাপ্ত হয়, এবং সেখানে এরকম বলা হয় যে মানে পয়সা ছাড়া দলিল নড়ে না বা কাগজ নড়ে না। তো ডিজিটাইজেশন হলে সে আসলে সুফলটা পাবে কিভাবে? কারণ তার তো সেই শিক্ষাটাও নাই যে কিভাবে কি করতে হয় না হয়। দুটি কারণে। একটা হচ্ছে উনি যিনি, আমি ই পর্চার কথা বলি, ই পর্চার জন্য যিনি আবেদন করছেন, তার আগে কি হতো, আগে তাকে ডিসি অফিসে আসতে হতো, প্রথমে কিছুই জানে না, এসে একজন যখন কিছু জানে না তখন একজন দালাল, তিনি এসে বললেন যে সব আমি করে দেবো, কোনো চিন্তা করতে হবে না, 500 টাকা 1000 টাকা দিবেন, সব করে, ফি দিতে হয় 62 টাকা, কিন্তু বললো 1000 টাকা লাগবে, বাকিটা তো আমরা স্টোরি জানি। এটাই ছিল কিন্তু এক সময়। এখন কি হয়েছে, এখন দেখেন
আমি একজন ট্রু ঘটনা বলি, এটা সিরাজগঞ্জের এক ঘটনা, এটা 2015 সালে ঘটনা বলি। একজন মহিলা, উনি তেমন অত শিক্ষা উনি গ্রহণ করেননি। ওনার হাজব্যান্ড আগে কি হতো, এই পর্চা তুলতে ডিসি অফিসে যেতেন, গিয়ে তুলতেন। তো ওনাকে আমরা জিজ্ঞেস করছি যে ইউডিসি সেন্টারে যে আপনি এসেছেন, বলে হ্যাঁ আমার হাজব্যান্ড তো এই মানে স্বামী বাইরে গিয়েছে, আমাকে পাঠিয়েছে এই কাগজটা দিয়ে, এখানে আসছি। উনি এসছেন ইউডিসি সেন্টারে, এসে জাস্ট ওনার কিছু না এই কাগজটা দিচ্ছেন, দেওয়ার পরে ওখান থেকে 60 টাকা বোধহয় লাগে, 60 টাকা দিচ্ছেন। উনি সে অ্যাপ্লাই করে দিচ্ছে, অ্যাপ্লাই করে দিয়ে বলছে আপা আপনি 5 দিন পরে আপনাকে এসে নিয়ে যান জিনিসটা। তো ওইটা কিন্তু ওখান থেকে অনলাইনে চলে গেল। ডিসি অফিসের সাথে সাথে এডিসি জেনারেল দেখছে, এডিসি রেভিনিউ দেখছে, এবং তার যে কনসার্ন রেকর্ড রুমের ম্যাজিস্ট্রেট আছে তিনি দেখছেন যে এটা কত দিনের মধ্যে প্রসেস হচ্ছে। তো এই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু এটা যে আটকে রাখা, এটা যে ফাইলটা ফেলে রাখা, এই বিষয়টি কিন্তু ঘটার সম্ভাবনা অনেক কমে যায়। কারণ উনার না জানলেও চলছে, কিন্তু যারা এটার সাথে জড়িত, যারা অথরিটি, যারা এটাকে আসলে ডিসিশন দিচ্ছেন, তারা কিন্তু যখন বিষয়টির সাথে দেখছেন যে তার সময়, টাইম, কস্ট, ভিজিট তো কমছেই, কারণ ওই ব্যক্তির কিন্তু আর অনেক কস্ট কমে গেল, টাইম কমে গেল, ভিজিট কমে গেল, কারণ ওনার বারবার ডিসি অফিসে আসতে হচ্ছে না, মাত্র 2 বার ওনার ওয়াইফই পারছেন বিষয়টা করতে, স্ত্রী পারছেন। সবচেয়ে বিষয় হচ্ছে যে পিছন দিকে যারা কাজ করছেন তারা কিন্তু পরিচ্ছন্ন একটা বোর্ড দেখতে পাচ্ছেন। আমি রিসেন্টলি আমার একটা অভিজ্ঞতা করতে পারি। আমার মা পেনশন নেন, আমার বাবার পেনশন, সেটাও ডিজিটাইজেশন হয়েছে কিছুদিন আগে। তো এখন উনি, হ্যাঁ, আমি খুব কনসার্ন ছিলাম যে আসলে কাগজপত্র তিনি সাবমিট করতে পারবেন কিনা, আমাকে গিয়ে হেল্প করতে হবে কিনা। তো শুনলাম যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এবং তিনি আমাকে যেটা ফোন দিয়ে বললেন যে এখন প্রতি মাসে SMS চলে আসে মোবাইলে, আমি গিয়ে টাকাটা নিয়ে আসি। এটা আসলে আমাদের আসলে যে পরিবর্তনটা আসছে, খুব বলা যেতে পারে যে এটা খুব র্যাপিডলি পরিবর্তনগুলো আসতেছে, কিন্তু জ্যামিতিক হারে পরিবর্তন। এবং আমি একটু অ্যাড করব 333 ব্যাপারটা দেখেন, রাইট? এই যে ন্যাশনাল কল সেন্টার, এটাতে কি হচ্ছে, আপনি আপনার মায়ের কথা বললেন, আগে কিন্তু ওই অফিসে যেতে হতো, একজন লোকের সাথে কথা বলতে হতো, বুঝতে হতো। আপনি এখন 333-তে কল দেন, সাথে সাথে তারা গাইড করবে, আপনি এটা করেন, ওটা করেন, এভাবে করেন, ওভাবে করেন, ক্লিন বুঝছে। এবং কোভিড-19 এই সিচুয়েশনে দেখেন আপনি অনেকগুলো টেলিহেলথ হয়েছে, আপনার ডাক্তার দরকার, আপনি শুধু এই নাম্বারগুলোতে ফোন দেন, সাথে সাথে কিন্তু ডাক্তার আপনার সাথে ফোনে চলে আসবে। তার মানে এই সামাজিক দূরত্ব বজায় রেখে সারা দেশের এই যে মানুষের জন্য ডাক্তার পাশে পাওয়া, এই যে এই সময়কার যে স্বস্তি, এটা কিন্তু দুর্দান্তভাবে ঘটেছে শুধুমাত্র এই টেকনোলজি এবং রাইটভাবে বিষয়টিকে ঘটানোর জন্য। এক্স্যাক্টলি, আমি অবশ্যই আপনার সাথে এই বিষয়ে একমত। বাংলাদেশ পরিবর্তন হচ্ছে এবং সেখানে ডিজিটাইজেশনের অনেক বড় একটা ভূমিকা আছে, কিন্তু কথা হচ্ছে যে মানুষটা আসলে এই বিষয়গুলো সম্পর্কে জানেন না। আমি যেটা বলছিলাম যে গ্রামের একজন সাধারণ কৃষক, তাকে কিভাবে এই জায়গাটাতে ইনভলভ করা যায়। এবং একই সাথে আরেকটা বিষয় একটু জানতে চাইব, সিকিউরিটি। এটা তো একটা গ্লোবাল ব্যাপার। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক থেকে একটা মানে কিছুদিন আগে একটা বিপুল অঙ্কের অর্থ দেশের বাইরে চুরি হয়ে গেল। তো লাইক আমি যে ডিভাইস ইউজ করছি না কেন, যেটা ইউজ করছি না, আমি বিকাশের কথা বলতে পারি বা অন্যান্য বিষয়গুলোর কথা বলতে পারি, সেখানে অনেক ধরনের সমস্যার মুখোমুখি আমাদের কিন্তু হতে হয়েছে। আমরা সেগুলো ফেস করছি। সেখানে মানুষকে সচেতন করা, এগুলো অনেক বড় চ্যালেঞ্জ কিনা, বা এগুলো আগামী দিনের চ্যালেঞ্জ কিনা? আপনি দুটো বিষয় বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মানুষ কিভাবে জানবে, যিনি গামছা কাঁধে কৃষক মাঠে কাজ করছেন, উনি কিভাবে জানবেন যে ওনার এই ডিজিটাল সেবাটা ওনার এইভাবে উপকার হবে। আমি সোজা কথাই বললাম। হ্যাঁ, আগেকার দিনে বিষয়টা বেশ কঠিন ছিল, এখন কিন্তু আস্তে ধীরে আগাচ্ছে। টিভি এবং আপনাদের বিভিন্ন প্রচারণার মাধ্যমে কিন্তু যাচ্ছে, কিন্তু আমি বলবো তাও অপ্রতুল। দেখেন বিকাশ, গ্রামীণ ফোন, এগুলো বিকাশের অ্যাপ, এটা কিন্তু সর্বত্র ইউজ হচ্ছে, তাই না? এটা কেউ কাউকে শিখিয়ে দেয়নি যে বিকাশটা এইভাবে ইউজ করতে হয়, যার প্রয়োজনে কিন্তু শিখে নিচ্ছে। আবার দেখেন মোবাইল ফোনের ইউজ, ওই যে কখনো ওরকম হয়তো পড়ালেখার সাথে সংশ্লিষ্ট ছিলেন না, তিনি কিন্তু 1 2 3 ঠিকই বুঝে কলটা করছেন। তো প্রয়োজন মানুষকে খুব দ্রুত শিখিয়ে নেয় যদি রাইটলি তাকে ওখানে টাচ করা যায়। তবে আমি বলবো যে গভর্নমেন্টের প্রতিটি অর্গানাইজেশন, প্রতিটি মিনিস্ট্রি এই সার্ভিসগুলো প্রচারণার পিছনে একদম প্রান্তিক পর্যায়ের মানুষ কিভাবে জানবে, সহজভাবে জানলে কিভাবে এখানে অ্যাক্সেস পাবে, সেই বিষয়গুলো আরও বেশি ভাবার প্রয়োজন রয়েছে। এবং এটা কাজ চলছে, এবং এটা আরও সামনের দিনে আমার মনে হয় আরও সহজ হয়ে আসবে মানুষের জানার এই প্রক্রিয়ার জন্য।
এগ্রি। নিশ্চয়ই। এবং একটা বিষয় আমরা হয়তো সবাই বোধ করি যে ওয়ান স্টপ সার্ভিস, যে আমাদের এক একটা কাগজের জন্য এক এক জায়গায় দৌড়াতে হচ্ছে। যদি কেউ ট্রেড লাইসেন্সে করতে যায়, তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় দপ্তরে তার যেতে হচ্ছে। সেই জায়গাটা নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, এগুলো আমি টেকনিক্যাল ভাষায় বলা হয়ে যাবে কিনা যায় না, এটাকে ইন্টিগ্রেটেড সলিউশন বলা হয়। মন্ত্রণালয়গুলি এখন কিন্তু সবাই এখন নিজের পরিকল্পনায় এই সব একই ধরনের সেবাগুলোকে নিয়ে, যেমন কৃষকের জন্য যে সেবাগুলো দরকার সব দপ্তরের সেবাগুলোকে নিয়ে কৃষি মন্ত্রণালয় একটি ইন্টিগ্রেটেড সফটওয়্যার বানাচ্ছে, ইন্টিগ্রেটেড পরিকল্পনা করেছে। তো মানুষ কিন্তু, এবং মাইগভ যেমন আমরা দেখি, মাইগভ একটি অ্যাপস যেখানে গিয়ে আপনি ওই গভর্নমেন্টের সকল সেবা এক জায়গায় পাবেন। তো এই যে একপের কথা কি বলা হচ্ছে, যে সকল পেমেন্ট কিন্তু এক জায়গায়। তো আগে ছিল কি টুকরো টুকরো করে কিন্তু আইসোলেটেড আইল্যান্ডের মতো ডিজিটাইজেশন হচ্ছিল। এই এখন গত কয়েক বছর এখন কিন্তু ইন্টিগ্রেশনটা হচ্ছে, সবকিছু যেন এক জায়গায় পাওয়া যায়, বিকাশের মতো, আবার হচ্ছে যে একপের মতো, তো আবার একশপের মতো। একশপের আমরা নাম শুনেছি, সব ই কমার্সগুলো এক জায়গায় কানেক্টেড। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু এখন ঘটছে শুধুমাত্র মানুষের জন্য। মানুষ কিন্তু 10 জায়গায় যেতে চায় না। মানুষ কম্পিউটারে যাই অথবা আমি মোবাইল ফোনে যাই, ফেসবুক তো এখন সবাই খুব ভালো, গ্রামের সকল জায়গায় দেখবেন যে ফেসবুকটা চালানো সবাই জানে। তো ওইটার সাথে সংশ্লিষ্ট যারা আছে, এক জায়গায় যাব সব পাবো, এরকম একটি কনসেপ্ট কিন্তু সবার মধ্যে কাজ করে। তো যেটা কিন্তু ওইভাবে ভেবেই, মানুষের জন্যই তো সেবাটা, সুতরাং তার ব্যাপারটা আগে ভাবতে হচ্ছে সবসময়, ভাবতেও হবে সামনের দিনের জন্য। ডেফিনেটলি চমৎকার একটা জায়গায় এসে আমাদের এন্ডিং হচ্ছে। আমরা একটা সম্ভাবনাময় বাংলাদেশ দেখি। আমরা বারবারই বলি আমাদের এই রাঙা সকালে বসে যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মানুষের চিন্তার ফসল। একসময় আপনারা যা শুরু করেছেন সেটার রেজাল্ট সারা দেশের মানুষ, গ্রামগঞ্জ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ সেটা পাবে। এবং আমরা চাই যে গভর্নমেন্ট সার্ভিসগুলো আসলেই মানুষের দোরগোড়ায় যাক, মানুষকে আসতে হবে না, গভর্নমেন্ট সার্ভিস মানুষের দোরগোড়ায় যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এটা রিয়েলি একটি খুব নাইস প্রোগ্রাম জি মানুষকে আসলে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। জি